হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকা অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেইন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট রোমানা, আপনারা আছেন হরর উইথ রোমানাতে। মুভির শুরুতে আমরা অল্প বয়সী একটা ছেলে ও একটা মেয়েকে দেখি দুজনে সাইকেল নিয়ে পরিত্যক্ত একটা ফ্যাক্টরির ভিতরে যাচ্ছে। এরপর চারপাশটা খেয়াল করে চুপি চুপি গোপনে সেই ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। ছেলেটার নাম হচ্ছে রায়হান আর মেয়েটার নাম দিন্দা। আর বলে রাখি এরা আসলে খালাতো ভাই বোন। তো ভেতরে ঢুকেই দিন্দা রায়হানকে জিজ্ঞাসা করে এখানে কি তারা আছে? উত্তরে রায়হান বলে হ্যাঁ এখানে তারা অনেকেই আছে। এরপর তারা দুজনে মিলে বিল্ডিং এর আরো ভেতরে প্রবেশ করে। তো কিছু দূর যাওয়ার পর দিন্দা আবারও বলে রায়হান তুমি কি কাউকে দেখেছো? উত্তরে রায়হান খুব স্বাভাবিকভাবেই বলে হ্যাঁ দেখেছি, তবে তারা চলে গিয়েছে। এটা শুনে দিন্দা অবাক হয়ে বলে তারা কেন চলে গিয়েছে? তখন রায়হান দিন্দাকে বুঝিয়ে বলে আমার দাদা বলতো মানুষ যেমন আত্মাকে দেখে ভয় পায় আত্মারাও ঠিক সেভাবেই মানুষকে দেখে ভয় পায়, আর এই কারণে এখানে থাকা আত্মারা আমাদেরকে দেখে সরে যাচ্ছে। তাদের এই কথা শুনে আমরা বুঝতে পারি এরা আসলে এখানে ভূত দেখতে এসেছে। আসলে কাহিনী হলো রায়হান সত্যিই ভূত দেখতে পায় কিন্তু দিন্দা দেখতে পায় না। তাই সে রায়হানের কাছে জিদ ধরেছে এই পুরনো ফ্যাক্টরিতে এসে সে ভূত দেখবে, মানে তার ভূত দেখার খুব ইচ্ছে। তো আত্মাদেরকে কিভাবে দেখতে হয় রায়হান সেটা দিন্দাকে শেখাচ্ছে। তবে রায়হান দিন্দাকে বারবার সতর্ক করে দিচ্ছে যেন সে কোনোভাবেই তার থেকে দূরে না যায়। কিন্তু দিন্দা ভূত দেখার জন্য এতটাই এক্সাইটেড যে সে যখনই শোনে রায়হান এখানে ভূত দেখতে পাচ্ছে তখনই সে কোনো কথা না শুনে ধ্যাম করে উপর উঠে যায়। উপরে উঠে সে রায়হানকে জেদ ধরে বলে আমাকে ভূত দেখা শেখাও। রায়হান বলে প্রথমে একদম মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকো আর এরপর হালকা করে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করো ওই পাশ থেকে কিছু নড়ছে কিনা। দিন্দা তার কথা মতো কাজ করতেই সত্যিই সেখানে কিছু একটা অনুভব করে। তখন রায়হান তাকে আস্তে আস্তে করে মাথাটা ঘুরিয়ে দেখতে বলে, কিন্তু দিন্দা মাথা ঘুরিয়ে দেখার পরও সেখানে কিছুই দেখতে পায় না। দিন্দা ভাবে রায়হান হয়তোবা তার সাথে মজা নিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে সত্যি একটা আত্মা বসে বসে পা দুলাচ্ছে। এটাকে দেখে রায়হান তো ভয় শেষ। রায়হান তাড়াহুড়ো করে দিন্দাকে বলে দিন্দা জলদি এখানে চলে আসো, দিন্দা জলদি এখান থেকে চলো। কিন্তু দিন্দার তো আবার যে কোনো মূল্যে ভূত দেখার ইচ্ছা, তাই সে পালানোর বদলে ওখানেই জেদ ধরে ভূত দেখার অপেক্ষায় থাকে। আর ঠিক এমন সময়ই রায়হান দেখতে পায় দিন্দা যে জায়গাতে দাঁড়িয়ে আছে ঠিক তার নিচ থেকেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর এক শয়তান। এটা আর কেউ নয়, স্বয়ং ইবলিশ শয়তান। এবার দিন্দাও দেখতে পাই। এটাকে দেখে দিন্দার তো কিডনি হাতে চলে আসার অবস্থা। ভয়ে দুজনেই এবার দৌড় লাগাই আর ওই শয়তানও তাদের পিছু নাই। রায়হান দৌড়ে আগে চলে গেলেও এদিকে দিন্দা মাটিতে পড়ে যায়। লেজালা ব্যাস শয়তান সোজা দিন্দার উপর আক্রমণ করে বসে ও দিন্দা চিৎকার করে ওঠে। ঠিক এমন সময়ই সিন কাট হয়ে বর্তমানে আসে আর আমরা দেখি রায়হান আসলে এটা স্বপ্ন দেখছিল। হ্যাঁ এটাই রায়হান, সে এখন বড় হয়েছে। তবে এটা সে স্বপ্নে দেখলেও এটা তার সাথে কিন্তু বাস্তবেই ঘটেছে আর সে প্রায়ই এই স্বপ্নটা দেখে ভয় পেয়ে জেগে ওঠে। আর হ্যাঁ এটার ব্যাপারে সে এখনো কাউকে বলেনি। পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটা রায়হানের বউ শারিন। তো রায়হান কেন এইভাবে ভয় পেয়ে জেগে উঠলো এটা শারিন জিজ্ঞেস করলে রায়হান কেন জানি কথাটা আবারও এড়িয়ে যায়, মানে এটার ব্যাপারে শারিনও জানে না। তখন শারিন টেনশন নিয়ে বলে গত এক সপ্তাহ ধরেই তো দেখতেছি তোমার রাতগুলো এমন অস্থিরতায় কাটছে, আমি ব্যাপারটা নিয়ে সত্যিই খুব চিন্তিত। কিন্তু রায়হান বউকে শান্ত করে বলে টেনশন করো না, কিছু না। এই বলে বউকে একটা চুম্মা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সিন কাট হয়ে পরদিন সকালে আসলে দেখি রায়হান ও শারিন ওয়াশরুমে নিজেদের মতো করে দুষ্টু মিষ্টি গল্প করতেছে। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি দুজনের মাঝে সম্পর্কটা অনেক রোমান্টিক। আর একটা কাহিনী হলো রায়হানের ও শারিনের মানে দুজনের পরিবারই অনেক দিন ধরে চাচ্ছে তাদের একটা ফুটফুটে বাচ্চা হোক।
আর এরা দুজনও এখন এটা চাচ্ছে। তো রায়হান তার বউ শারিনকে এতটাই ভালোবাসে যে সব সময় চোখে চোখে রাখে। আজকে শারিনকে অফিসে নামিয়ে দিতে গেলে শারিনের কলিগরা তাদের এই রোমান্টিক জুটি দেখে তো প্রশংসায় পঞ্চমুখ। দুজন দুজনকে পেয়ে আসলেই ভীষণ খুশি। তো রায়হানকে মিষ্টি করে বাই জানিয়ে শারিন অফিসের ভেতরে যায়। যে মেয়েটা শারিনকে কফি দিচ্ছে এটা শারিনের বান্ধবী, নাম তিয়াস। তো বান্ধবী তিয়াস তাকে এক কাপ কফি দেয়, কিন্তু কফির কাপটা হাতে নিতেই Kenapa sih? Share. সিন এখানেই কাট হয়ে রায়হানের অফিসে শিফট হলে দেখি শারিন তাকে পাগলের মতো বারবার কল করেই যাচ্ছে, কিন্তু রায়হান তো কাজে ব্যস্ত। কাজ শেষ করে বাইরে এসে অবশেষে সে শারিনের ভিডিও কলটা রিসিভ করে, আর কল রিসিভ করতেই ধামাকা। শারিন তাকে তার প্রেগনেন্সির ব্যাপারে জানাই, মানে খুব শীঘ্রই তারা 2 থেকে 3 জন হতে চলেছে। এই খবর পেয়ে খুশিতে তাদের তো রীতিমতো পাগল হওয়ার অবস্থা। খুশিতে আজকে রায়হান নিজেই গাড়ি নিয়ে শারিনকে অফিস থেকে পিক করতে যায়। রায়হান এত বেশি খুশি যে সে গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ও বউয়ের সাথে দুষ্টামি করতেছে। কিন্তু ঠিক এমন সময়ই এই গেল, হঠাৎ করে অন্ধকার রাস্তার মাঝখান দিয়ে কে যেন থাপ করে তাদের গাড়ির সামনে দিয়ে দৌড়ে পার হয়ে যায়। রায়হান ভয়ে তো কষে একটা ব্রেক চেপে দ্রুত গাড়িটা থামিয়ে দেয়, বাট গাড়ি থামিয়ে তেমন কাউকে দেখতে পায় না। এখন প্রশ্ন হলো গাড়ির সামনে দিয়ে এভাবে কি গেল? এই ব্যাপারটা নিয়ে রায়হান রীতিমতো টেনশনে পড়ে যায়, যে কারণে বাড়িতে ফেরার পর রায়হানের মনোযোগ আর কোনোভাবেই শারিনের দিকে ছিল না। সে অন্য কোনো ঘরে যেন আটকে গেছে। যদিও শারিন তাকে বারবার রিকোয়েস্ট করে তার সাথে সময় কাটাতে, কিন্তু রায়হানের মাথায় তখন অন্য চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তাই সে ভুলে যেতেই থাকে। তো একটু পর তারা দুজন রান্নাঘরে নিজেদের মতো সময় কাটাচ্ছে। ঠিক তখনই রায়হান খেয়াল করে বাহিরের দিক থেকে কে যেন তাদেরকে দেখতেছে। এমন ভয় পাওয়া ফেস দেখে শারিন জিজ্ঞেস করলে রায়হান আগের মতোই কথাটা কৌশলে এড়িয়ে যায়, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই সেখানে কেউ একজন ছিল। তবে এটা নিশ্চিত যে সেখানে কোনো রক্ত মাংসের মানুষ ছিল না, ওটা ছিল একটা আত্মা। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি মুভির শুরুতেই বলেছিলাম রায়হান সত্যি আত্মা দেখতে পাই, তবে এটা শিরিন এখনো জানে না। তবে এই আত্মাটাকে সেটা রায়হানও বুঝতে পারে না। সিন কাট হয়ে রাতে আসলে আমরা দেখতে পাই সত্যি সত্যি ওই বাড়িতে ভয়ঙ্কর এক আত্মার ছায়া ঘুরে বেড়াচ্ছে। আত্মাটা একদম নিঃশব্দে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। আর ওদিকে এই অশুভ আত্মার উপস্থিতি রায়হান ঠিকই টের পেয়ে যায়, যার কারণে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। কিন্তু শারিন যখন তার এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চায়, সে তখন পানি পিপাসার বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে যায়। কিন্তু রায়হান নিচে যেতেই এই গেল, রুমে জ্বলতে থাকা টেবিল ল্যাম্পটি আপনা আপনি ধ্যাম করে বন্ধ হয়ে যায়। এটা দেখে শারিন তার পাশের টেবিল ল্যাম্পটি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেটাও তো জ্বলছে না। উপায় না পেয়ে সে বিছানা থেকে উঠে রুমের মেইন সুইচ বোর্ডের দিকে যায়। 2-1 চাপ দেওয়ার পর অবশেষে রুমের লাইটটি জ্বলে ওঠে। যাক বাবা, বাঁচা গেল, এই ভেবে সে আবার বিছানায় আসে। কিন্তু বিছানাতে বসতে না বসতেই লাইটটি আপনা আপনি আবারও বন্ধ হয়ে যায়। এবার শারিন ভয় পেয়ে আবারও সুইচ বোর্ডের কাছে আসে লাইট চালু করার জন্য, কিন্তু এবার আর লাইট কিছুতেই জ্বলছিল না। আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে ওই রুমের ভিতরেই কোনো একটা অশুভ আত্মার ভয়ঙ্কর উপস্থিতি রয়েছে। ওদিকে অন্ধকারে শারিন তো ভয়ে রীতিমতো শেষ। সে যেভাবেই হোক পাগলের মতো সুইচ চেপে লাইটটি জ্বালানোর চেষ্টা করতে থাকে। একসময় সেটা জ্বলেও ওঠে, আর ঠিক তখনই রুমে চলে আসে রায়হান। ব্যাপারটা শারিন রায়হানকে বলতেই হঠাৎ করে আবার লাইটটি ধপ করে বন্ধ হয়ে যায়। রায়হান ব্যাপারটা তেমন সিরিয়াসলি নেয় না, সেভাবেও হয়তোবা বাল্বেই কোনো সমস্যা হয়েছে, তাই সে একটা নতুন বাল্ব আনার জন্য নিচে যেতে ধরলে অন্ধকারে একা ভয়ে শারিনও তার সাথে নিচে যায়। তো রায়হান নতুন বাল্ব নিয়ে এসে সেটা লাগানোর সময় শারিনকে বলে সুইচগুলো অফ রাখো। শারিনও সেদিকেই খেয়াল রাখছিল, কিন্তু বাল্ব চেঞ্জ করার সময় এই গেল, হঠাৎ করে বাল্বটি দপ করে জ্বলে ওঠে আর রায়হান ভরকে গিয়ে ধ্যাম করে নিচে পড়ে যায়। এই অদ্ভুত কাণ্ড দেখে তারা দুজনেই তো রীতিমতো শক, কারণ লাইটের সুইচ তো অফই ছিল, তাহলে সেটা জ্বললো কি করে? সিন কাট হয়ে পরদিন সকালে আসতে দেখি রায়হান শারিনকে তার অফিসে নামিয়ে দিয়ে চুপি চুপি আবারও বাড়িতে ফিরে এসেছে। তবে সে যে বাড়িতে ফিরে এসেছে এই ব্যাপারটা সে শারিনকে জানায়নি, কারণ হলো সে মূলত বাড়িতে চেক করতে এসেছে যে এখানে সত্যিই কোনো আত্মা আছে কিনা, আর সেটা কে। আর রায়হান ভালো করেই জানে যে শারিনের সামনে আত্মারা কখনোই নিজেদের প্রকাশ করবে না, তাই সে একাই এসেছে। তো রায়হান ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢোকে। এরপর আস্তে আস্তে এদিক সেদিক দেখতে থাকে, বাট কেউ নেই। এরপর ডাইনিং এ উকি মারতেই দেখে সেখানে ডাইনিং টেবিলে একটা বৃদ্ধা মহিলার আত্মা বসে আছে। রায়হান দেখে চিনতে পারে ও সিথি বলে ডাক দেয়। আসলে সিথি তাদের বাড়িতে আগে কাজ করত, আর কাহিনী হলো রায়হানের মা সিথির কাছে অনেক টাকা পাবে, আর এই কারণেই সিথির আত্মা এখানে রায়হানের কাছে এসেছে। রায়হানকে বলে তোমার মাকে বলো সে যেন আমাকে ওই ধারের টাকাটা মাফ করে দেয়। রায়হান বলে তুমি টেনশন করো না, আমি মাকে বলবো, মা তোমাকে ক্ষমা করে দেবে। শুনে সিথি যেতে ধরলে রায়হান বলে ওঠে আচ্ছা গত রাতেও কি তুমি এই বাড়িতে এসেছিলে? সিথি বলেন না, সে অন্য একজন ছিল, আমি এটাই প্রথম আসলাম। আর কিছু না বলে সিথি যেতে শুরু করলে
সিথি চলে যেতেই রুমের ভিতরে কি যেন একটা পড়ে যাওয়ার আওয়াজ হয়। রায়হান তাড়াহুড়ো করে সেদিকে ছুটে গিয়ে দেখে শারিন আর তার তোলা পছন্দের একটি ছবি নিচে পড়ে গিয়ে কাঁচ ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। রায়হান হাতে নিয়ে অবাক হয়ে ভাবতে থাকে, এটা তো এমনি এমনি পড়ার কথা না, তাহলে কি কেউ? তখনই দরজায় কেউ নক করার আওয়াজ হয়। রায়হান নর্মালি ছবিটি রেখে দরজা খুলতে যায়, বাট দরজা খুললে আবার অবাক হয়, বাইরে কেউ নেই। তাহলে কে নক করলো? আরো ভালো করে দরজার আশেপাশে দেখতে থাকে, বাট সত্যিই কেউই নেই। রায়হান অনেক অবাক হয়। সে ভয়ে ঘাবড়ে গিয়ে দরজাটা আটকে দিয়ে আবারও ভেতরে যায়, বাট একটু যেতেই সে অনুভব করে আবার কেউ এসেছে। বোঝার জন্য ধীরে ধীরে সে যেতে শুরু করে। তো রায়হান সেখানে এই ডেলিভারি ম্যানকে দেখে মনে করে হয়তো এই লোকই আগেরবার নক করেছিল। তাই ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি একটু আগেও দরজায় নক করেছিলেন? ডেলিভারি ম্যান বলে, না তো। তখন রায়হান তো রীতিমতো অবাক। সে আর কিছু না বলে পার্সেলটা নিয়ে ভিতরে আসে। তো আমরা দেখতে পাই রায়হান আসলে তার অনাগত সন্তানের জন্য একটা সুন্দর স্ট্রলার অর্ডার করেছিল, আর এমন একটা সারপ্রাইজ গিফট পেয়ে শারিন তো খুশিতে একদম আটখানা। তাই সে রায়হানকে ধন্যবাদ জানিয়ে সাথে সাথে রান্নাঘরে চলে যায় তার জন্য স্পেশাল কিছু খাবার তৈরি করতে। আর ওদিকে রায়হানও ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে চলে যায়। তো শারিন একা রান্নাঘরে দাঁড়িয়ে জুস ব্লেন্ড করতেছে। ঠিক এমন সময় দেখে স্ট্রলারটা কেন জানি একা একাই চলতে চলতে রান্নাঘরে শারিনের দিকে আসতেছে। এটা দেখে শারিন তো খুব ভয় পেয়ে যায়। আবার মনে করে এটা হয়তো রিমোট কন্ট্রোল আর রায়হান হয়তো বা এমনটা করে তার সাথে মজা করতেছে। বাট শারিন আবার লক্ষ্য করে শারিন যখনই জুস বানানোর জন্য ব্লেন্ডারটা চালু করতেছে তখনই স্ট্রলারটা তার দিকে আসতেছে। আবার যখন সে বন্ধ করতেছে তখন স্ট্রলারটাও থেমে যাচ্ছে। এবার শারিন ভয় পেতে শুরু করে, ও ব্লেন্ডারটা অফ করে ধীরে ধীরে স্ট্রলারটার কাছে এসে ভালো করে দেখতে থাকে যে ভেতরে কোনো ডিভাইস লুকানো আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। রায়হানও তো গোসল করতে গেছে, সেও তো এখানে নেই। তাহলে কেউ কন্ট্রোল না করলে এই জিনিসটা একা একা সামনের দিকে এগোচ্ছে কি করে? তো শারিন সেখানে তন্ন তন্ন করে খুঁজেও ওরকম কোনো ডিভাইস দেখতে পায় না। আর ঠিক এমন সময়ই তো শারিনের চিৎকারের আওয়াজ শুনে রায়হানও তাড়াহুড়ো করে উপরের ঘর থেকে বেরিয়ে আসে। শারিন তখন নিচের ফ্লোর থেকে হাঁপাতে হাঁপাতে তাকে এই ভয়ঙ্কর ঘটনাগুলোর ব্যাপারে বলতে থাকে। কিন্তু এ কি? রায়হান অবাক হয়ে খেয়াল করে স্ট্রলারটা তো এখনো পর্যন্ত তাদের সিঁড়ির কাছে ওই জায়গাতেই পড়ে আছে। তাহলে সেটা রান্না করে যাবে কি করে? তার মানে রায়হান মনে করতেছে শারিন হয়তো বা ভয়ে ভুল কিছু দেখেছে। কিন্তু শারিন তো খুব ভালো করেই জানে সে নিজের চোখে কি দেখেছে আর কি অনুভব করেছে। তাই শারিন আর কোনো কথা না বাড়িয়ে ভয়ে ভয়ে রায়হানের হাত ধরে তখনই সোজা রুমে চলে যায়। সিন কাট হয়ে পরদিন সকালে আসলে দেখি শারিন অফিসে এসে ভয়ে ভয়ে তার বান্ধবী তিয়াসকে গত রাতের এই সকল ভৌতিক ঘটনার কথা খুলে বলে। সবটা শোনার পর তিয়াস তখন তার কাসমান নামের এক চাচার কথা বলে। কাহিনী হলো এই কাসমান চাচাই এই ধরনের সব অদ্ভুত আর ভৌতিক জিনিস দেখতে পায়। এমনকি বিভিন্ন মানুষেরা তাদের বাড়ি থেকে এই ধরনের অশুভ শক্তিকে তাড়াতে তার সাহায্যও নেয়। তাই তিয়াস শারিনকে বলে, তুই যদি চাস তাহলে এই ব্যাপারে চাচার সাথে আমি কথা বলে দেখতে পারি। কিন্তু শারিন এটাতে রাজি থাকলেও রায়হান কেন জানি এমনটা চাচ্ছে না। সে শারিনকে সোজা বলে দেয় এসব ফালতু কাজে কেবল টাকার অপচয় ছাড়া আর কিছুই হবে না। এটা শুনে শারিন রেগে মেগে বলে, তাহলে আমার সাথে যা যা হচ্ছে এসব কিছু নিয়ে কি আমি এভাবেই চুপচাপ বসে থাকবো? তখন রায়হান তাকে অদ্ভুত এক লজিক দিয়ে বলে, শোনো, আত্মারা মানুষদেরকে জ্বালায় শুধুমাত্র একটা অ্যাটেনশন পাওয়ার জন্য। তাই তুমি যদি তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করো তাহলে এই আত্মারা তোমার কোনো ক্ষতি করবে না। রায়হানের মুখে এমন আজব কথা শুনে শারিন তো রীতিমতো শখ। সে অবাক হয়ে বলে, আমি কিভাবে তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করব? আমি তো তাদেরকে দেখতেই পাই না, উল্টো তারা আমাকে ভয় দেখায়। তখন রায়হান বুঝিয়ে বলে, তাহলে তুমি তাদেরকে একদমই গুরুত্ব দিও না, কারণ তুমি যত বেশি গুরুত্ব দেবে তারা তত বেশি তোমার কাছে থাকার চেষ্টা করবে। কিন্তু রায়হানের এই আজগবি লজিক আর কথাগুলো শারিনের কেন জানি একদমই হজম হচ্ছে না। তার এসব কথা শারিনের খুব একটা পছন্দও হয় না। সেদিন শারিন গোসল করার সময় হঠাৎ ওয়াশরুমের লাইট বন্ধ হয়ে যায়। সে ভয় পেয়ে রায়হানকে ডাক দেয়। রায়হান বলে সে ভুল করে লাইট অফ করে ফেলেছিল। এটা শুনে শারিন শান্ত হয়ে রায়হানকেও ভেতরে ডাকে। কিন্তু হঠাৎ করে তখনই ফোনে কল আসে, রায়হান চলে যায়। এদিকে ওয়াশরুমের ভিতরে কেউ একজন শারিনের দিকে এগিয়ে আসে। শারিন ভাবে ওটা রায়হান, কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর হাত রায়হানের মতো করে তাকে স্পর্শ করতে থাকে। ঠিক তখনই আসল রায়হান ভেতরে ঢুকলে শারিন চমকে ওঠে। রায়হান যদি এখনই আসে তাহলে এতক্ষণ তাকে কে স্পর্শ করছিল? পরের দিন শারিন তিয়াসকে সব খুলে বলে। তিয়াস তাকে বুদ্ধি দেয় যে রায়হানকে এসব জানানোর দরকার নেই। রায়হান অফিসে গেলে তুই গোপনে কাসমানকে বাড়িতে নিয়ে আসবি যাতে সে ওই আত্মাকে তাড়াতে পারে। যেহেতু রায়হান এসব কবিরাজি বা ওঝা বিশ্বাস করে না, তাই শারিন উপায় না পেয়ে একাই কাসমানের বাড়ির দিকে রওনা দেয়। কাসমানের বাড়িতে গিয়ে শারিন তার সব সমস্যার কথা খুলে বলে। কথা বলার মাঝেই হঠাৎ একটি ল্যাম্প বারবার জ্বলতে আর নিভতে শুরু করে।
কিন্তু কাসমান একটুও ভয় না পেয়ে উল্টো কিছু অদৃশ্য বাচ্চাকে ধমক দিয়ে বলে বাড়িতে মেহমান এসেছে, একদম শান্ত হয়ে থাকো। অবাক করার বিষয় হলো ধমক দেওয়ার সাথে সাথে ল্যাম্পটি ঠিক হয়ে যায়। এতে স্পষ্ট বোঝা যায় যে কাসমান আত্মাদেরকে দেখতে পায়। ওই দিনই কাসমান ভূত তাড়ানোর জন্য সাথে একটি শলার ঝাড়ু নিয়ে শালিনীর বাড়িতে আসে। তার মতে শলা আত্মাদেরকে বাড়ি থেকে দূরে রাখে। কিন্তু বাড়িতে ঢুকে দেয়ালে রায়হানের ছবি দেখে কাসমান কিছুটা চমকে যায়। তার মনে হতে থাকে ছেলেটিকে সে আগে কোথাও দেখেছে, যদিও সে নিশ্চিত হতে পারে না। এরপর সে একা একাই পুরো বাড়ি ঘুরে ঘুরে প্রতিটি কোণায় একটি করে শলার কাঠি রেখে দেয়। এমন সময় তো কাসমান রেগে গিয়ে আত্মার দিকে ঝাড়ু ছুঁড়ে মারে, কিন্তু তা গায়ে লাগে না। তখন সে চিৎকার করে আত্মাকে শাসিয়ে বলে এই দম্পতি সুখে শান্তিতে আছে, তুই আর কখনো ওদের জ্বালাতন করবি না। এইভাবেই আত্মাকে সতর্ক করে কাসমান সেখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফেরার পথে কাসমান শারিনকে মেসেজ করে বলে তোমার বাড়ি এখন পুরোপুরি আত্মা মুক্ত। এই শলার কারণে কোনো খারাপ আত্মা আর তোমার বাড়িতে ঢুকতে পারবে না। মেসেজটি পড়ে শারিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। রায়হান বলে এত রাতে তুমি কার সাথে কথা বলতেছো? কিন্তু শারিন এ ব্যাপারে কোনো কিছুই বলে না। এদিকে গভীর রাতে জঙ্গলের ভিতরের একটি নির্জন রাস্তা দিয়ে কাসমান একা গাড়ি চালিয়ে ফিরতেছে। হঠাৎ কাসমানের গাড়ির সামনে আচমকা একটি মেয়ে এসে পড়ে। সজোরে ধাক্কা খেয়ে মেয়েটি ছিটকে গাড়ির পেছনে গিয়ে পড়ে। কাসমান চরম আতঙ্কে দ্রুত গাড়ি থেকে নেমে পেছনে ছুটে যায়। কিন্তু এ কি, গাড়ির পেছনে তো কেউ নেই। কাসমানের বুঝতে বাকি থাকে না যে নির্ঘাত কোনো আত্মা তার পিছু নিয়েছে। আত্মরক্ষার্থে সে দ্রুত শলার ঝাড়ুটি হাতে নিয়ে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে না পেলে সে আবারও গাড়িতে উঠে রওনা দেয়। তবে বিপদ তখনও কাটেনি। হঠাৎ করে সেই আত্মাটি গাড়ির পেছনের সিটে হাজির হয়ে কাসমানের উপর আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যে কাসমানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। ঠিক এই সময়ই শালিনীর বাড়িতেও এক অদ্ভুত ঘটনা ঘটে। কাসমান সুরক্ষার জন্য যে শলার কাঠিটি রেখে গিয়েছিল তা হঠাৎ করেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। শালিন ও রায়হান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘরের বাহিরে রাখা সেই স্টলারটি নিজে নিজেই চলতে শুরু করে এবং সশব্দে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। বিকট আওয়াজে শালিনের ঘুম ভেঙে যায়। সে আতঙ্কিত হয়ে রায়হানকে জাগিয়ে তোলে এবং এত রাতে সিঁড়ি দিয়ে কি পড়ে গেল তা দেখতে দুজনে দ্রুত ছুটে আসে। নিচে নেমে স্টলারটাকে পড়ে থাকতে দেখেই শালিন নিজের অজান্তে বলে ওঠে কবিরাজ তো বলেছিল বাড়িটা এখন নিরাপদ, তাহলে কি ওই আত্মাটা আবার ফিরে এসেছে? এই কথা শুনে রায়হান ভীষণ অবাক হয়ে জানতে চায় কবিরাজ কে বলেছিল নিরাপদ? শালিন বুঝতে পারে সে নিজের অজান্তেই সব ফাঁস করে ফেলেছে। পরিস্থিতি এড়াতে সে তড়িঘড়ি করে ঘরে ফিরে যায়। কিন্তু রায়হানও নাছোড়বান্দা, সে বিষয়টি পরিষ্কারভাবে জানতে শালিনের পিছু পিছু ঘরে ঢোকে। শালিন আবেগপ্রবণ হয়ে বলে দেখো, তোমার কাছে এসবের হয়তো গুরুত্ব নেই, কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে। আমি তোমার মায়ের কাছেও শুনেছি যে বিয়ের আগে তুমি কখনো দুঃস্বপ্ন দেখে জেগে উঠতে না। তার মানে বিয়ের পর থেকেই তোমার এই সমস্যাগুলো শুরু হয়েছে। তাই সবকিছুর জন্য আমার নিজেকেই দোষী মনে হচ্ছে। আমি খুব ভয়ে ছিলাম বলেই চুপ করে বসে থাকতে পারিনি। শালিনীর এমন অবস্থা দেখে রায়হানেরও খুব খারাপ লাগে। তাই সে বলে হ্যাঁ, ছোটবেলা থেকে আমি আত্মাদের দেখতে পেতাম। বড় হওয়ার সাথে সাথে এই ক্ষমতাটা ধীরে ধীরে কমে গিয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে হঠাৎ করেই আমি আবার এসব অনুভব করছি। আমি আবারও আত্মাদেরকে দেখতে পাচ্ছি। আমি তোমাকে এসবে গুরুত্ব দিতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি গোপনে ওই আত্মাকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আমি জানতে চাইছিলাম ও আসলে কি চাই, কেন তোমাকে এভাবে জ্বালাচ্ছে। শালিন জিজ্ঞেস করে তুমি কি জানো কোন আত্মা আমাদের এইভাবে জ্বালাচ্ছে? রায়হান বলে প্রথমে ভেবেছিলাম আমাদের কাজের মেয়ে সিথি হবে হয়তো, কিন্তু কয়েকদিন পরে বুঝতে পারি এটা আসলে সিথি নয়। এখানে অন্য কোনো আত্মা আছে যে চালাকি করে নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছে। এ কথা শুনে শালিন আরো বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এখন শুধু তার নিজের নয়, অনাগত সন্তানেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। আত্মাটা যে কতটা ভয়ঙ্কর তা কাসমানের দুর্ঘটনা থেকেই স্পষ্ট। পরদিন অফিসে আসতেই একটা বিশাল ধাক্কা খায় শালিন। তিয়াস এসে খবর দেয় যে কাসমান নাকি গত রাতে মারা গেছে। খবরটা শুনে শালিন তো পুরো শকড, কারণ গতকালই সে কাসমানের বাড়ি থেকে ফিরেছে। আর এর মধ্যেই এই অবস্থা। শালিন আর দেরি না করে সাথে সাথে রায়হানকে নিয়ে কাসমানের বাড়িতে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে ঘটে আরেক অদ্ভুত ঘটনা। রায়হান বাড়ির ভিতরে ঢোকে না। কাহিনী হলো বাড়ির সামনে এসে উপরতলার দিকে তাকাতেই রায়হান একটা আত্মাকে দেখতে পায়। তাকে দেখে রায়হানের তো হাত পা ঠান্ডা, সে পুরো থমড়ে দাঁড়িয়ে থাকে। শালিন ব্যাপারটা খেয়াল করে রায়হানকে জিজ্ঞেস করে, কিন্তু রায়হান এখনো কোনো কিছুই বলে না। তবে শালিন বুঝে যায় ঘাপলো তো একটা আছেই। বাসায় ফেরার পর এই নিয়ে শালিন যখন বারবার রায়হানকে প্রশ্ন করতে থাকে তখন রায়হানের মেজাজ যায় বিগড়ে। ব্যাস শুরু হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে ধুমধুমার ঝগড়া। রায়হান রেগেমেগে বলে ওই কবিরাজকে ডেকে তুমি শুধু নিজেকেই বিপদে ফেলোনি, আমাকেও বিশাল এক মানকার চিপায় ফেলেছ। এটা শুনে শালিন রাগে ফেটে পড়ে। শালিন বলে আমি যা করেছি নিজেদের প্রোটেকশনের জন্য করেছি, আর ওই আত্মা তো আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে তো আমাদের ক্ষতি করতে এসেছে।
যাচ্ছে, কিন্তু রায়হান এই সহজ জিনিসটা কিছুতেই বুঝতে চাচ্ছে না। এসব নিয়ে দুজনের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে যায় যে শারিন রেগে মেগে তার ব্যাগ গোছাতে শুরু করে। প্ল্যান হলো কিছুদিন সে সোজা বাবার বাড়িতে গিয়ে থাকবে, কিন্তু রায়হান আটকে বলে, তুমি কি পাগল হলে? বাবার বাড়িতে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এই আত্মা এত সহজে তোমার পিছু ছাড়বে না। তুমি বাবার বাড়িতে গেলে ওই আত্মাও তোমার পিছু পিছু ঠিক সেখানে হাজির হবে। এই কথা শুনে শারিন পড়ে যায় মহাবিপদে। ভয়ে তার অবস্থা পুরো টাইট। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। চিন চলে আসে মাঝরাতে। শারিন রায়হান দুজনেই ঘুমাচ্ছে। হঠাৎ অল্প বয়সী একটা মেয়ে রায়হানকে ডাক দেয়। রায়হান চমকে ওঠে। মেয়েটা আবার ডাক দেয়। রায়হানের কেন জানি মেয়েটার ভয়েস অনেকটা চেনা চেনা লাগতেছে। রায়হান তখন আওয়াজ ফলো করে সিঁড়িতে আসলে মেয়েটা তার দিকে একটা টর্চ লাইট ধরে ও হাসি দিয়ে দৌড় দেয়। এটা কার আত্মা রায়হান এখনো দেখতে পায় না। দেখার জন্য সে আবারও মেয়েটাকে ফলো করতে শুরু করে, বাট হঠাৎ সে গায়েব হয়ে যায়। তখনই আবার বের হতেই এবার রায়হান তার ফেস দেখে একদম অবাক হয়ে যায়। এটা রায়হানের সেই খালাতো বোন দিন্দা, মানে মুভির শুরুতেই আমরা রায়হানের সাথে যে মেয়েটাকে দেখেছিলাম। দিন্দা আবারও দৌড়ে গ্যারেজের হাবিজাবি জিনিস রাখা একটা স্টোর রুমের ভেতরে ঢুকে পড়ে। রায়হান তখন খুব সাবধানে স্টোর রুমের ভেতরে ঢুকে দিন্দাকে ডাকতে থাকে, কিন্তু একটু সামনে এগোতেই সে দেখে মেঝেতে দিন্দার সেই টর্চ লাইটটা পড়ে আছে, কিন্তু দিন্দার সেখানে নেই। ঠিক তখনই এই গেল স্টোর রুমের দরজাটা ধরাম করে আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই রে কাম সারছে। এবার তো রায়হানের ভয়ে কিডনি হাতে চলে আসার অবস্থা। সে রীতিমতো ঘাবড়ে যায়। সিন কাট হয়ে এদিকে শারিনের কাছে আসলে দেখি তারও হঠাৎ ঘুম ভেঙে গেছে। পাশে রায়হানকে না দেখে সে ভয়ে অস্থির হয়ে পড়ে। পাগলের মতো ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। উপায় না পেয়ে এবার কল করে, কিন্তু লেজালা ফোন তো দেখি ঘরেই বাজছে। এবার শারিন আরো বেশি ভয় পেয়ে চিল্লিয়ে রায়হানকে ডাকতে শুরু করে। তো রায়হান দরজার লকটা কোনো রকমই খুলতে পেরেই সে সোজা শারিনের কাছে দৌড় দেয়। আসতেই দেখে শারিন অজ্ঞান হয়ে পড়ে আছে আর শারিনের ব্লিডিং শুরু হয়েছে। রায়হান যত দ্রুত সম্ভব শারিনকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররাও পড়ে যায় মহাবিপদে। বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়ে চরম টেনশনে সবাই। তবে এত ভয়ঙ্কর ঘটনার পরেও শারিন ঠিক আছে, এটা দেখে রায়হান অনেক স্বস্তি পায়। পরদিন জ্ঞান ফিরতেই শারিন ভয়মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, রায়হান আমার বাচ্চা ঠিক আছে তো? রায়হান শুধু নিস্তব্ধ গলায় বলে, আল্লাহর কাছে দোয়া করো। সব বুঝতে ফিরে বুক ফাটা কষ্টে অধরে কাঁদতে কাঁদতে আবারও ঘুমিয়ে পড়ে শারিন। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙতে সে চমকে ওঠে। তার পাশে রায়হান নেই, তিয়াস বসে আছে। শারিন তখন তিয়াসের কাছ থেকে শোনে যে রায়হান নাকি তাকে পাহারায় রেখে হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাহিরে গেছে। তো এদিকে রায়হান কার জন্য একটা বাসায় আসে। সেখানে পা রাখতেই রায়হানের ছোটবেলার স্মৃতিগুলো মনে হয় ও চোখের সামনে সেগুলো ভেসে ওঠে। তখন আমরাও দেখতে পাই ছোটবেলায় দিন্দা আর রায়হান সারাক্ষণ ভূত দেখার খেলা খেলতো। তখনই হঠাৎ একটা মহিলা পিছন থেকে ডাক দেয়। রায়হান তাকিয়ে দেখে দিন্দার মা, অর্থাৎ তার খালামণি হাসতি। কথার ফাঁকে রায়হান খালাকে বলে ওঠে, খালামণি দিন্দার সাথে আসলে কি হয়েছিল? কিন্তু প্রশ্নটা শুনেই হাসতি কেন জানি চুপ হয়ে যায়। একটু পর বলে, মৃত মেয়েকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না বাবা। কিন্তু রায়হান রিকোয়েস্ট করে ও বলে,
আমার মনে হচ্ছে দিনদা শান্তিতে নেই, তাই সত্যিটা জানা আমার খুব প্রয়োজন। তখন হাসতিন মানে দিনদার মায়ের হাবভাব দেখে আমরা বুঝতে পারি সে দিনদার কোনো একটা সত্যি এতদিন লুকিয়ে রেখেছিল, সেটা সে বলতে চাচ্ছিল না। সেন কাঠ হয়ে হাসপাতালে আসলে দেখি হঠাৎ তিয়াসের হাত থেকে ফসকে একটা কাপ মেঝেতে পড়ে ভেঙে যায়। সেটা পরিষ্কার করার জন্য সে হাউসকিপিংয়ে কল দেয়। তো এরপর কথার ফাঁকে শারিন বলে আমার মনে হচ্ছে রায়হান কিছু একটা লুকাচ্ছে। তখন নার্সটাও পরিষ্কার করতে আসলে দেখি তার আচরণ কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না, ভূতে ভর করার মতো মনে হচ্ছে। এদিকে তিয়াস আবার শারিনকে মজা দিতে ভূত প্রেত নিয়ে হাসি ঠাট্টা শুরু করে, আর এতেই ঘটে বিপত্তি। এইসব মজা শুনে নার্সের ভেতরে থাকা আত্মা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে, আর মুহূর্তের মাঝে সে হিংস্র হয়ে যায়। এরপর যা যা হয় অরিজিনাল সিনে দেখেন, মজা পাবেন। তো এই আত্মাটা শারিনের উপরে যেভাবে ক্ষিপ্ত হয়েছে তাতে আমরা বুঝতে পারি সে যে কোনো মূল্যে শারিনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছে। বাট শারিনের উপরে এই আত্মাটার এত রাগ কেন, সেটা আর একটু সামনে গেলে জানতে পারবেন। তো দম বন্ধ হয়ে শারিন যখন মৃত্যুর খুব কাছাকাছি, ঠিক তখনই ঘটে আরেক ঘটনা। হঠাৎ সেখানে আত্মাটা রায়হানের উপস্থিতি টের পেয়েই মুহূর্তের মাঝে গায়েব হয়ে যায়। তখন দেখি হ্যাঁ, রায়হান লিফট থেকে বের হচ্ছে। মৃত্যুর মুখ থেকে ফিরে রায়হানকে দেখে ক্ষোভে ফেটে পড়ে শারিন। তাকে এভাবে বিপদের মুখে একা ফেলে যাওয়ার জন্য সে রায়হানের উপরে প্রচুর ক্ষেপে যায়। রায়হান শান্ত করে বলে আমি আসলে ওই আত্মার বিষয়ে খোঁজ নিতেই বাইরে গিয়েছিলাম। এ কথা শুনে শারিন সরাসরি বলে ওই মেয়েটা কে ছিল, সে কি তোমার এক্স গার্লফ্রেন্ড? এটা শুনে রায়হান বুঝতে পারে আত্মাটি এবার সরাসরি শারিনকে দেখা দিয়েছে, মানে পরিস্থিতি এবার আরো খারাপ হতে যাচ্ছে। তাই গাড়িতে যাওয়ার পথে এবার রায়হান শারিনকে ওই আত্মার ব্যাপারে সব সত্যি খুলে বলে। শারিনকে বলে তুমি যে আত্মাকে দেখেছো ওটা আমার নিজের খালাতো বোন দিনদা। ছোটবেলা থেকে আমাদের খুব ভালো বন্ডিং ছিল, দুজনেরই শখ ছিল ভূত প্রেত দেখার। তবে আমি দেখতে পেতাম কিন্তু দিনদা দেখতে পেত না। দিনদা শুধু উপস্থিতি অনুভব করতে পারত। নিজের চোখে আত্মা দেখার লোভ সামলাতে না পেরে একদিন দিনদা আমার সাথে একটা ফ্যাক্টরিতে যায়। সেখানে সে এমন একটা ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হয় যা আমরা কেউই কল্পনা করিনি। সেটা কোনো সাধারণ আত্মা ছিল না, ছিল স্বয়ং ইবলিশ। সেদিন সেই ইবলিশ সরাসরি দিনদার উপর আক্রমণ করে বসে। দৃশ্যটি দেখে আমি প্রচন্ড ভয় পেলেও দিনদাকে আমি ওই শয়তানের হাত থেকে বাঁচিয়ে আনি। বেঁচে ফেরার পর দিনদা আমাকে এক ভয়াবহ কাহিনী শোনায়। ইবলিশ তাকে ধরার পর সে নাকি এক অদ্ভুত জগতে পৌঁছে তার মৃত বাবার দেখা পেয়েছিল। সে আসলে মৃতদের দুনিয়ায় গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। এরপর শুধু আমার ডাক অনুসরণ করে ফিরে আসতে পেরেছিল। তখন দিনদা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল ভবিষ্যতে সে আবার মৃতদের দুনিয়ায় হারিয়ে গেলে আমি যেন তাকে একা না ছাড়ি। এই বলে দিনদা রায়হানকে দিয়ে সরাসরি ব্লাড প্রমিস বা রক্তের শপথ করায়। বর্তমান সময়ে রায়হানের মুখে এই ব্লাড প্রমিসের কথা শুনে শারিন ভয়ে ঘাবড়ে যায়, কারণ রক্তের শপথ কোনো সাধারণ ব্যাপার না। তো রায়হান বলে ওই ঘটনার পর দিনদা শহরে চলে গেলেও হাই স্কুলে আমাদের আবার দেখা হয়, কিন্তু দেখি দিনদার হাবভাব পুরোই পাল্টে গেছে। তখন আমরাও দেখি হ্যাঁ, সে ভাই বোনের বদলে রায়হানের সাথে এমন ভাব করতে থাকে যেন তারা রিলেশনে আছে। রায়হান অনেক বোঝালেও দিনদা কানেই নেয় না। তো ওই সময় রায়হান আবার নিতা নামের একটা মেয়েকে পছন্দ করত। একদিন নিতার রায়হানের বাইকে ফেরার কথা থাকলেও দিনদা জোর করে রায়হানের বাইকে উঠে পড়ে। ফলে নিতা বাধ্য হয়ে ক্লাসমেট ইমিরের বাইকে ওঠে। এই নিয়ে রায়হান মাঝপথে বাইক থামিয়ে দিনদাকে বকা দিলে দিনদা তো আলাদাই চিজ, সে উল্টো রাগ দেখিয়ে রাস্তা পার হতে থাকে। ঠিক তখনই সে খেয়াল করে
এক পাশ থেকে ট্রাক আর অন্য পাশ থেকে ইমিরের বাইকে নিতা ও ইমির আসছে। ব্যাস দিনদা তাদের অ্যাক্সিডেন্ট করানোর জন্য এমনভাবে সামনে চলে আসে যে তাদের মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে দিনদাকে বাঁচাতে গিয়ে ইমির সোজা ট্রাকের নিচে চলে যায় আর ভয়ঙ্কর এই অ্যাক্সিডেন্টে নিতা ও ইমির দুজনেই মারা যায়। কিন্তু অবাক করা বিষয় হলো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথচ দিনদার কোনো আফসোসই নেই, সে তাদের জানাজাতেও যায় না। দিনদার এমন সাইকো আচরণ দেখে রায়হান তো রীতিমতো থ মেরে যায়। রায়হান তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে দিনদা পাত্তা না দিয়ে উল্টো রহস্যজনকভাবে বলে ওঠে, আমি যদি মারা যাই তবে কি প্রমিস মতো তুমি আমার সাথে মৃতদের দুনিয়ায় যাবে? ছোটবেলার সেই ভুলে যাওয়া প্রমিসের কথা শুনে রায়হান তো শক, আর এসব শুনে শারিনেরও আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। এরপর রায়হান বলে, আজ আমি দিনদার মা হাসির থেকে একটা সত্য জেনেছি, দিনদা নাকি নিয়মিত কালো জাদু প্র্যাকটিস করতো। তো রায়হানের ধারণা ছোটবেলার ওই ঘটনার সময়ই কোনো শয়তান দিনদাকে পজেস করেছিল, আর এই জন্যই তার মাঝে এমন ভয়ঙ্কর পরিবর্তন এসেছে। তখন শারিন অস্থির হয়ে বলে, আচ্ছা দিনদা এখন কোথায়? রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলে, দিনদা মারা গেছে। তখন সিন একটু পিছনে গিয়ে আমাদেরকে দেখানো হয় রায়হান খালামণিকে মানে হাস্তিকে বলতেছে, দিনদা মারা গেল কিভাবে? হাস্তি বলে, দিনদা কালো জাদু শিখছে জেনে আমি তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার বিয়ের খবর পেয়ে দিনদা চুপি চুপি দেশে ফিরে আসে। তো হাস্তি কিন্তু বিয়ের ব্যাপারটা গোপনে রেখেছিল, কারণ সে জানতো দিনদা রায়হানকে পাগলের মতো চাই। তো এখন সেই সময়ের সিনগুলো আমাদেরকে দেখানো হয়। তো হাস্তি দিনদাকে বোঝানোর চেষ্টা করে, রায়হান তোর ভাই। কিন্তু এটা শুনে দিনদা তো রেগে মেগে আগুন, সে চিল্লিয়ে ওঠে, আমি জীবনে শুধু রায়হানকেই চেয়েছি, আর সেটাই তোমরা দিতে পারছো না। এই বলে সে রাগে ধ্যাম করে রুমে গিয়ে উল্টো পাল্টা বকতে থাকে। হাস্তি তো জানে রাগের মাথায় দিনদা কি ভয়ানক কাণ্ড ঘটাতে পারে, তাই সে তাড়াতাড়ি বাহির থেকে দরজা লক করে দেয়। কিন্তু দরজা লক দেখে দিনদা আরো ক্ষিপ্ত হয়ে চিল্লিয়ে দরজা খুলতে বলে, কিন্তু মা দরজা না খুললে দিনদার রাগ প্রচন্ড বেড়ে যায় ও তার চোখও লাল হয়ে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। আসলে ছোটবেলার ওই ঘটনার পর থেকে ইবলিশ শয়তান দিনদার রাগের মাঝে বসবাস করত। দিনদার রেগে গেলে ইবলিশ তাকে দিয়ে খারাপ কাজ করাতো, ঠিক যেমনটা নিতা ও ইমিরের সাথে করেছিল। তো এরপর দিনদা হাতে রায়হানের সাথে করা সেই প্রমিসের ছবিটা নিয়ে সোজা ওই পুরনো ফ্যাক্টরিতে চলে যায় আর নিজেকে শেষ করে দেয়, ঠিক যেখানে সে ইবলিশের দেখা পেয়েছিল। আর তার পাশেই পড়ে থাকে সেই ব্ল্যাক প্রমিসের ছবিটা। সিন বর্তমানে আসলে শারিন বলে, তুমি এখন কিভাবে ওর হাত থেকে মুক্তি পাবে? রায়হান বলে, আমাকে দিনদার কাছে মানে মৃতদের দুনিয়ায় যেতে হবে, ঠিক যেমনটা আমি প্রমিস করেছিলাম। এটা শুনে শারিন তো পুরো থা মেরে যায়, কি ব্যাপারটা অনেক ভয়ঙ্কর না? তো আমরা দেখি দুজনে গাড়ি নিয়ে হাস্তির বাসায় আসে। রায়হান শারিনকে ঘুম পাড়িয়ে দিয়ে হাস্তির কাছে আসে ও বলে, আমাকে এবার সেই প্রমিসটা রাখতে হবে, নয়তো আমার স্ত্রীর সন্তানকে সে মেরে ফেলবে। হাস্তি কেঁদে ফেলে, বাট আর কোনো তো উপায় নেই। এরপর সে শারিনকে শেষবারের মতো রেখে রাতেই সেই পুরনো ফ্যাক্টরিতে যায় যেখানে ওই ইবলিশ শয়তান আছে। সেখানে যেতেই সে চারিদিকে ভালো খারাপ আত্মার উপস্থিতি টের পেতে থাকে। Indah. Mas Raihan. তো এই সময় শারিনও ঘুম থেকে চমকে ওঠে। আমরা দেখি সকাল হয়েছে। উঠে হাস্তিকে জিজ্ঞেস করে রায়হান কোথায়, বাট হাস্তি শারিনকে ওভাবে কোনো কিছু বলে না। তো শারিন রায়হানকে কল করতে করতে বাড়ির বাহিরে আসে, আর ঠিক সেখানেই আমরা দেখি রায়হানও এই মাত্র বাসায় আসছে। কিন্তু রায়হান শারিনকে দেখলেও শারিন রায়হানকে কেন জানি দেখতে পাচ্ছে না। এদিকে রায়হানের সাথে দিনদা আছে, তার মানে রায়হান কি সত্যি সত্যিই মারা গেল? দিনদা রায়হানকে বলে, রায়হান তোমাকে আর শারিন দেখতে পাবে না, কারণ তুমি এখন আমার দুনিয়ায় এসেছো, তুমি আমাদের করা প্রমিস রেখেছো, এখন তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। দিনদার এমন সাইকো মার্কা কথা শুনে রায়হান তো পুরাই ঘাবড়ে যায়। ওদিকে শারিন টেনশনে এক মুহূর্ত দেরি না করে কাজের মেয়েকে সাথে নিয়ে সোজা ফ্যাক্টরিতে রওনা দেয়। তাদেরকে বিপদের দিকে আসতে দেখে রায়হান আরো ঘাবড়ে গিয়ে দিনদাকে বোঝানোর চেষ্টা করে, আরে আমরা দুজন তো এখন বাচ্চা নেই, আমাদের তো অন্তত একে অপরের ইচ্ছার প্রতি সম্মান রাখা উচিত।
উচিত, কিন্তু দিনদার রেগে মেগে আগুন। সে চিল্লিয়ে ওঠে, কিসের সম্মান? আমরা এখন মৃতদের দুনিয়ায়। আমি কি এমনি এমনি নিজের প্রাণ দিয়েছি? আমি মরেছি কেবল তোমার সাথে সারা জীবন একসাথে থাকার জন্য। এরপর দিনদা ধ্যাম করে রায়হানকে টেনে সোজা ফ্যাক্টরির ভিতরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে যা দেখা যায় তা দেখে রায়হানের তো পুরাই থ মেরে যাওয়ার অবস্থা, কারণ সেখানে রায়হানের নিজের লাশ পড়ে আছে। একটুর মধ্যেই সেখানে শারিনও আসে। সে দৌড়ে এসে রায়হানের নিথর দেহটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে রায়হানের আত্মা তো চোখের সামনে নিজের এই অবস্থার বউয়ের কান্না দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। কিন্তু পাশেই থাকা দিনদার আত্মা রায়হানকে বারবার নিষেধ করতে থাকে, ভয় পেও না। কিন্তু ওদিকে শারিন সে হঠাৎ খেয়াল করে রায়হানের এখনো নিঃশ্বাস চলছে। ব্যাস, সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে রায়হানকে নিয়ে সোজা হসপিটালের দিকে রওনা দেয়। নিজের চোখের সামনে এসব দেখে রায়হান আর স্থির থাকতে না পেরে দিনদার কথার তোয়াক্কা না করেই সোজা বউয়ের পিছু পিছু দৌড় দেয়। কিন্তু এই গেল, দিনদা ধ্যাম করে তাকে আবারও ফ্যাক্টরির ভিতরে টেনে আনে আর জেদ ধরে চিল্লিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে ভালোবাসি। রায়হান চরম আক্ষেপ নিয়ে বলে ওঠে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় না দিনদা তুমি আমাকে কোনোদিনও ভালোবেসেছ। এটা শুনে দিনদা তো পুরাই শক। রায়হান বলতে থাকে, তুমি কেবল আমাদের একসাথে থাকার ওই জিতটাকেই ভালোবেসেছ। সত্যি ভালোবাসলে এমন পাগলামি না করে আমাকে আমার মতো বাঁচতে দিতে, আমার স্ত্রী সন্তানদের ক্ষতি করতে না, আর সবচেয়ে বড় কথাও অন্তত আমাকে এভাবে মেরে ফেলার চেষ্টাও করতে না। রায়হানের মুখে এমন কথা শুনে এতক্ষণে দিনদার যেন হুঁশ ফেরে। সে বুঝতে পারে কেবল নিজের জেদের বসে সে আসলে কত বড় একটা ভুল করে ফেলেছে। দিনদা কেঁদে ফেলে। তো সিন কাট হয়ে হসপিটালে আসলে দেখি রায়হানকে আনা হয়েছে আর শারিন টেনশনে তার জ্ঞান ফেরার অপেক্ষায় অস্থির হয়ে বসে আছে। ওদিকে মৃতদের দুনিয়ায় রায়হান দিনদাকে বোঝাই, দিনদা সত্যি ভালোবাসলে প্লিজ আমাকে এখান থেকে বের হওয়ার পথ দেখাও। এবার দিনদাও নিজের ভুল বুঝতে পেরে রায়হানকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। সে না চাইলেও ভালোবাসার টানে চাচ্ছিল রায়হান তার নিজের সুন্দর জীবনে ফিরে যাক। শেষবারের মতো সে রায়হানকে একবার বুকে জড়িয়ে ধরে। এরপর দিনদার যেই না তাকে পথ দেখাতে যাবে তখনই দিনদার মধ্যে সেই ইবলিশের আগমন হয়। Pasang defibrillator 200 joule. আসলে দিনদার আত্মা তো ইবলিশের কাছে বন্দী, আর সে চাচ্ছিল না রায়হান ফিরে যাক। তাই ইবলিশ নিজেই দিনদার শরীরে ঢুকে ভয়ানক এক রূপ নিয়ে রায়হানের উপরে অ্যাটাক করে বসেছে। সিন কাট হয়ে বাস্তব দুনিয়ার হসপিটালে আসলে দেখি ওদিকে রায়হানের অবস্থাও পুরো কাহিল। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করলেও শয়তানটা তার ভেতর থেকে জীবনের সব এনার্জি শুষে নিতে শুরু করেছে। ফলে ডাক্তাররাও একসময় হাল ছেড়ে দেয়। কিন্তু ডাক্তাররা হার মানলেও শারিন পাগলের মতো ছুটে এসে রায়হানকে কাঁদতে কাঁদতে বলে, রায়হান তুমি দিনদাকে যেমন প্রমিস করেছিলে আমাকেও তো কথা দিয়েছিলে যে একজন ভালো স্বামী আর বাবা হবে, অন্তত সেই প্রমিস রাখার জন্য হলেও তোমাকে ফিরে আসতেই হবে। শারিনের এই ইমোশনাল কথাগুলো শুনে রায়হান মুহূর্তেই যেন নতুন শক্তি ফিরে পেতে থাকে। তখন রায়হানের হঠাৎ মনে পড়ে যায় ছোটবেলায় সে কিভাবে দিনদাকে ইবলিশের হাত থেকে বাঁচিয়েছিল। ব্যাস, নিজের সব শক্তি এক করে সে শক্ত হয়ে উঠে দাঁড়ায় আর সোজা গিয়ে ওই ভয়ানক শয়তানটাকে চেপে ধরে, কারণ সে খুব ভালো করেই জানতো এর ভিতরেই দিনদা বন্দি আছে। এরপর রায়হান ছোটবেলার মতোই দিনদাকে হুঁশিয়ে ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। Dinda, aku tahu kamu ada di situ. Dinda, lawan Din. Dinda, kamu pasti bisa. Dinda, sadar. Dinda. Sadar, Dinda. তো শয়তানটা বেরিয়ে গেলে দিনদা আস্তে আস্তে নর্মাল হয়ে আসে আর তাকে আরও একবার বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে রায়হানকে থ্যাঙ্কস জানাই। এরপর দিনদা তাকে চিরবিদায় জানালে রায়হানের আত্মা বাস্তব দুনিয়ায় নিজের বডিতে ফিরে আসে। শারিন তো খুশিতে হাউমাউ করে কাঁদতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কি
আপনি কি কাউকে এমন প্রমিস করেছিলেন নাকি? তাহলে কিন্তু আপনি শেষ। এবার না, আপনি টেনশন করেন না, আপনার জন্য তো আমি আছি। চ্যানেলটা নতুন, তাই সাবস্ক্রাইব করে রাখুন কেমন? এখানে কিন্তু আমি নিয়মিত আপলোড করব, কারণ আমিও হরর মুভি লাভার। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।